ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এরপর আলোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। যেমনটা আগে জানাচ্ছিলাম, আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। হাসান মামুনকে দিয়ে শুরু করতে চাই, দুজনকে আবারও স্বাগত জানিয়ে। হাসান মামুন, মানে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগেই বক্তব্য শেষ করলেন, প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে তার সরকারের আমলে কি কি হলো না হলে, প্লাস শেখ হাসিনার আমলে কি হয়েছে সেটির গণহত্যার বিচারের উনি বলেছেন হবে, কিন্তু একটা জায়গায় যেটি গত কয়েকদিন ধরে শুনছিলাম যে ডিসেম্বর নির্বাচন, কিন্তু উনি সেই আগের কথায় ফিরে গেলেন ডিসেম্বর থেকে জুন। তার মানে এখন এই বক্তব্যের পরে বিএনপি বা অন্যান্য দলগুলো যারা খুব দ্রুত নির্বাচন চায় তাদের মধ্যে একজনের প্রতিক্রিয়া তো হতেই পারে। তাদের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, সম্ভবত পাওয়া যাবে রাতের মধ্যে। অনেকে হতাশ হবে, যেমন নিজের কথা বলতে পারি। আমি কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে প্রধান উপদেষ্টা কি বলতে পারেন, কি বলবেন। তো আমি আশা করেছিলাম, আমি সামান্য লোক কিন্তু তারপরও আমি তো একটা নাগরিক, আমি আশা করেছিলাম যে উনি ওই জায়গায় স্টিক করবেন যেটা উনি পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন। ১২৭ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠকে উনি বললেন না যে ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে এরকম। তো আমি লিখেছিলাম যে উনি এটা যেন বলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, ডিসেম্বর ক্রস করবে না, এবং নির্বাচন কমিশনকে যেন ওই রকম গ্রিন সিগন্যাল দিয়ে দেন উনি যে তোমরা তোমাদের কাজ করো এবং প্রস্তুতি নাও ইত্যাদি, তোমরা তফসিল ঘোষণার দিকে যাও। তাহলে হতো কি, রাজনীতিতে যে একটা অস্থিরতা এখন চলছে, ভীষণ অস্থিরতা এবং গুজব ইত্যাদি, গুজবের কথা কিন্তু উনি ভাষণের শেষ দিকে বেশ বলেছেন দীর্ঘ সময় ধরে, এবং সেনাপ্রধানও কালকে পরিষ্কার করেছেন যে গুজব চলছে। এই জরুরি অবস্থা ঘোষণা নিয়ে কালকে সারাদিন গুজব চলল ফেসবুকে, বিশেষ করে আওয়ামী সমর্থকরা উৎসাহের সঙ্গে গুজব প্রচার করেছে যে জরুরি অবস্থা হয়ে যাচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে ইত্যাদি। তো সেনাপ্রধানকে এটা পরিষ্কার করতে হয়েছে, এবং একজন সরকারি কর্মকর্তাও বলেছেন এগুলো গসিপ। আজকে প্রধান উপদেষ্টাও বললেন যে মানে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দুইটাই চলছে, দেশের ভেতর থেকে বাইরে থেকে সব দিক থেকে চলছে। জাতিসংঘের সহায়তা চেয়েছেন উনি, সেই কথা উনি বললেন ভাষণে, তাই না? তো মানে কিন্তু ওই ব্যাপারটা এলে ভালো হতো যে নির্বাচনটা যে ডিসেম্বরের মধ্যেই হচ্ছে, দ্রুত হচ্ছে, মানে এটা হলে মনে হয় যে এই অস্থিরতাগুলো কমতো এবং সব কিছু সুশৃঙ্খল হয়ে আসতো, সবাই একটা নির্দেশনা পেত। যেমন আজকে টিবিএস নামে একটা পত্রিকা আছে, তাদের একটা ভিডিও কন্টেন্ট আমি একটু আগে দেখছিলাম। তো তারা বিশ্বস্ত সূত্রের খবর দিচ্ছে যে সেনাপ্রধানের সঙ্গে যে বৈঠক হয়েছে অফিসারদের, অফিসার্স অ্যাড্রেস বলে বোধহয় সেটাকে, তো সেখানে উনি যা বলেছেন সেগুলো তো পত্রিকায় এসছে, কিন্তু সেনা কর্মকর্তারা কি বলেছেন সেই কথাটা তারা মানে এনেছে সামনে। তো সেনা কর্মকর্তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ব্যারাকে ফিরে যাওয়া, এই ব্যাপারগুলোতে জোর দিয়েছিলেন যদ্দূর আমি শুনেছি। তো তাই যদি হয় তাহলে মানে প্রত্যাশা তো তাদের দিক থেকেও ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং সেনাপ্রধান কিন্তু রয়টার্সকে বলেছিলেন যে 1 বছর থেকে 18 মাসের মধ্যে নির্বাচন হবে এবং সংস্কার হবে, এই ব্যাপারে আমরা সরকারের সঙ্গে আছি যে কোনো মূল্যে। এটা উনি অনেক আগে বলেছিলেন। তো এটাই যদি হয় তাহলে এই প্রত্যাশাটা কিন্তু তীব্রভাবে ছিল যে প্রধান উপদেষ্টা নতুন কিছু বলবেন এই ভাষণে। এটা তো শুধু স্বাধীনতা দিবস উপলক্ষে বা ঈদ সামনে রেখে ভাষণ না, আমরা সবাই আশা করি যে একটা পলিসি বক্তব্য আসবে, কিন্তু সেই রকম কিছু আসেনি। উনি সরকারের সাফল্যগুলো বর্ণনা করেছেন মূলত, আমি মানে আস্তে আস্তে শুনছিলাম। তো এইটা কিছুটা মানে যারা দ্রুত নির্বাচন চায় তাদেরকে একটু হতাশ করবে। সেই জায়গাটায় কাজী রওনাক হাসান, সরকারের সাফল্য মানে শেখ হাসিনা যে কাজগুলো করতেন একই ধরনের মানে কাজগুলো আপনার চোখে পড়ছে কিনা, সেটি একটা প্রশ্নের মুখে পড়ে কিনা যে আমি কি করেছি, আমরা কি করব, সামনে কি। আসলে কেন জানি আমার মনে হচ্ছে আমরা বোধহয় সেই পুরনো পথেই হাঁটছি, নতুন কিছু দেখতে পারছি না। যেমন এই যে আগের পতিত প্রধানমন্ত্রী, পতিত স্বৈরাচার, তারা কোথাও গেলেই সেখান থেকে এসে একটা সংবাদ সম্মেলন করতেন এবং ফিরিস্তি দিতেন সাফল্যের, এবং আপনার আমার মতো সাংবাদিকরা
তার গোগ্রাসে সেটা গিলতাম এবং যারা পাচাটা ছিল তারা আরো বেশি করে ওনাকে উস্কাতাম। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাছ থেকে আসলে যেটা আমরা স্পেসিফিক রোড ম্যাপ অথবা স্পেসিফিক দিক নির্দেশনাটা আমরা আশা করেছিলাম। উনি কিন্তু এখানেও ভেগ রেখে দিলেন। আপনি কিন্তু বলতে পারবেন না যে উনি জুনে বলেছেন, না, বা বলেছেন যে ডিসেম্বরে। হ্যাঁ, এখন উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনে। আচ্ছা, এই যে সময় নিচ্ছেন, কালক্ষেপণ করছেন, এটার পেছনে অন্যতম কারণ হচ্ছে ওনারা একটি বিশেষ দলকে প্রমোট করতে চাচ্ছেন। কিন্তু ওনার মতন এত সিনিয়র একজন অভিজ্ঞ মানুষ এই ভুলটা কেন করছে যে গাছ কিন্তু আজকে বীজ লাগালেই কালকে বটবৃক্ষ হয়ে যায় না, ইট টেক্স টাইম, ইট গ্রো স্লোলি, এটা গ্রুমিং লাগে। তো একেবারে রাতারাতি এদেরকে বটবৃক্ষ বানিয়ে দিতে চাচ্ছে, এটা তো মানে বাউন্স ব্যাক করবে এবং এটা বুমেরাং হয়ে যাবে। যেমন ধরেন যে গতকাল সার্জিস উনি 100 গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে গেলেন। তো নিশ্চয়ই এটার পেছনে তার একটা উদ্দেশ্য আছে যে উনি ওখানে নির্বাচনের কথা বলেছেন। হ্যাঁ, উনি নির্বাচনের কথা বলেছেন। এখন জিনিসটা দাঁড়াচ্ছে তাহলে আগের সরকারের সাথে এদের পার্থক্যটা কোথায়? আগের দলের সাথে, আগের দলের সাথে বা অন্যান্য দলগুলোর সাথে একই তো। কিন্তু আমরা তো মনে করেছিলাম যে এই দলটি হবে একটা নির্ভেজাল দল, এরা সরল, এরা মানে সত্যপ্রিয় হবে এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু তারা নিজেরাই তো অন্যায় অবিচারে, মানে আপনি তাদের আচরণে নতুন কোনো বন্দোবস্ত পাচ্ছেন না? নতুন কোনো বন্দোবস্ত পাচ্ছি না এবং কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়েতেও খারাপ পাচ্ছি। তো এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমরা বারবার যে কথাটা রিপিট করছি, এটা কেন তারা বুঝতে পারছেন না যে একটা নির্বাচিত সরকার যা করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারবে না। নির্বাচিত সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো যে দলই হোক না কেন, যে দলের নির্বাচিত সরকারই হোক না কেন, সারা দেশে তাদের বিশাল একটা কর্মী বাহিনী আছে, সমর্থক আছে, কর্মী বাহিনী আছে। তারা নেতৃত্ব থেকে একটা কোনো কিছু আহ্বান করলে কর্মী বাহিনী পথে নেমে আসবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যদি কেউ চিৎকার করে গলা ফাটিয়েও ফেলে, ওইভাবে কিন্তু কেউ আসবে না। আর তাদের তো গভর্নমেন্ট মেশিনারিজ যেটা, বিশেষ করে পুলিশ এবং অন্যান্য, এখানে তো টোটাল ফেলিয়ার। তো এইখানে যত দ্রুত একটা মানে ন্যূনতম সংস্কার করে তারা যেতে পারে, নির্বাচনটা দিতে পারে এবং একটা সেটা হচ্ছে সবচেয়ে ভালো এবং যেটা মানে তাদেরকে সসম্মানে প্রস্থানের সুযোগ করে দেবে। কিন্তু হাসান মামুন, এই জায়গাটায় মানে ধরেন আমি ডিসেম্বরে যদি এই নির্বাচনটা ধরি, এখন থেকে ডিসেম্বর, তার মানে আরো 10 মাস, 7 মাস চলে গেছে। সময়টা কিন্তু খুব একটা কম না। এর মধ্যে ন্যূনতম সংস্কার, যেটি প্রধান উপদেষ্টা নিজেও বলছেন, তো ন্যূনতম সংস্কার করতে এতগুলো সময় তো লাগার কথা না। গত পরশু মানে 19 তারিখে একটা চিঠি ইস্যু করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন জায়গায়, তার মধ্যে ইসিকেও বলা হয়েছে আরপিও সংশোধন করার জন্য। আরপিও সংশোধন করে এর মধ্যে অধ্যাদেশ জারি করে তাহলে কি ইসিরা নতুন করে গঠিত হবে, তারপর নির্বাচন? আচ্ছা, পুরনো আরপিওতেও কিন্তু ভালো নির্বাচন হয়েছিল, মানে যখন আরপিওর অবস্থা এর চেয়ে খারাপ ছিল, তাই না? আমরা 91, 96, 2001 নির্বাচনের কথা জানি, তখন আরপিওর অবস্থা কি ছিল, তাই না? তো আসলে নির্বাচনের জন্য, ভালো নির্বাচনের জন্য দরকার পরিবেশ তৈরি করার জন্য দরকার একটা উপযুক্ত সরকার, উপযুক্ত নির্বাচন কমিশন এবং এজেন্সিগুলোর সহায়তা, পুলিশ, সেনাবাহিনী, বেসামরিক প্রশাসন, রাজনৈতিক দলগুলো, অনেকগুলো স্টেক হোল্ডার, তাই না? এবং উদ্দীপ্ত জনগণকেও নির্বাচন অনুষ্ঠানে এগিয়ে আসতে হবে, মানে পার্টিসিপেট করতে হবে এবং প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। নির্বাচনের মূল ব্যাপারটা হচ্ছে প্রতিযোগিতা এবং ক্ষমতায় যেতে পারে এরকম একাধিক দলের পার্টিসিপেশন, যেটাও যে ইনক্লুসিভ নির্বাচন বলে। তো এইগুলো হলে নির্বাচনটা ভালো হয়। আমরা 91 সালের নির্বাচন দেখেছি, আপনিও তখন স্টুডেন্ট বোধহয়, আমরা তো ক্যাম্পাসে তখন, তো উৎকৃষ্ট নির্বাচন হয়েছিল। আচ্ছা, তো সেই নির্বাচনে জাতীয় পার্টির জন্য পরিবেশটা একটু খারাপ ছিল, কারণ জাতীয় পার্টি সদ্য ক্ষমতাচ্যুত,
কিন্তু তারপরেও তারা 35টা সিট পেয়েছিল এবং সেই স্বৈরাচারের এবং শাসক প্রায়- কিন্তু দুটো আসনে জিতেছিল। হ্যাঁ, প্রায় 12% ভোট পেয়েছিল জাতীয় পার্টি। তার মানে এটা একটা ক্রাইটেরিয়া যে নির্বাচনটা কিরকম উৎকৃষ্ট হয়েছিল, তাই না? তো আমি মনে করি যে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমাদের যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, তার ভূমিকাটা মুখ্য, তার রাজনৈতিক নিরপেক্ষতা মুখ্য। এটা যদি থাকে, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করবে এবং যে বিধি ব্যবস্থা আছে এর মধ্যেই ভালো নির্বাচন হওয়া সম্ভব বলে আমি মনে করি। এই হচ্ছে ব্যাপার। তো এই যে নতুন করে রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এটা নিয়েও কিন্তু আদালতে প্রশ্ন উঠেছে। এখানে এটা কারণ স্থগিত কারণ সংস্কার কমিশন তো ভিন্ন রকম কিছু আপিও সংশোধনের কথা বলেছে এবং নিবন্ধনের নিয়ম কানুন সংশোধনের কথা বলেছে। আজকেও দুইটা অদ্ভুত আবেদন আছে। উজ্জ্বল রায় নামে এক লোক আওয়ামী লীগের সেটা নিয়ে আলোচনা আসবে। চেয়েছেন। ওই জায়গাটা আমি হাসান মাহমুদ ওই জায়গাটা একটু আলোচনা করতে চাই যে মানুষকে মানে ভোট দেওয়ার অধিকারটা দিই, যেটার জন্য আসলে বড় আন্দোলন, যেটাকেই বলা হয় যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই 2014 থেকে 2024 পর্যন্ত। এবং মানুষ যেহেতু ভোট দিতে পারে নাই, সে কারণে আসলে মানুষ ত্যক্ত বিরক্ত। অন্য শাসনগুলোর কথা বাদ দিলাম, গণহত্যার বিষয়টা আমি বাদই রাখলাম, মানুষের পঞ্জীভূত ক্ষোভ সেটি শুধুমাত্র ভোটের জন্য, যেটি বিএনপি বলে, অন্যান্য রাজনৈতিক দল বলে, সেই ভোটটা দিয়ে দেখুক না মানুষ যাকে পছন্দ করে, সাধারণ মানুষ যাকে ভোট দেয় তারাই তো ক্ষমতায় আসবে। সেটা আজকে হোক, 2 বছর পরে হোক, 4 বছর পরে হোক। আমিও একই কথা মনে করি এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার জনপ্রিয়তা কতটুকু, আপনি মানুষ কতটা ভালো কতটা খারাপ, সব কিছুই কিন্তু নির্ণীত হয়ে যায় একটা সুষ্ঠু ভোটের ভেতর দিয়ে। এখন রাতের ভোট সেটা দিয়ে হবে না কখনো, রাতের ভোটে ওরকমই কাজ হবে। কিন্তু যদি একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে বিভিন্ন দলের অংশগ্রহণে ভোট হয়, তখন জনগণ কিন্তু তার নেতাকেই নির্বাচিত করবে, অন্য কারো প্ররোচনায় কিছু করবে না। তো এই ব্যাপারটা কিন্তু খুব স্পষ্ট বোঝা উচিত। এবং বারবারই আমি যেটা বলেছি, আবারও বলছি যে প্রফেসর ইউনূসের মতন এত সম্মানিত একজন লোক যত দেরি করছেন ততই তার কিন্তু সম্মান ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, সম্মানহানি হচ্ছে এবং তার প্রস্থানটা তখন আনন্দদায়ক হবে না। কারণ প্রফেসর ইউনূসকে যদি কেউ একটা গালি দেয় আমাদের কষ্ট লাগবে, কারণ উনি আমাদের গর্ব, উনি আমাদের প্রাইড। কিন্তু যেভাবে যাচ্ছে তাতে তো আমার মনে হয় যে এটা ঠিক আমাদের মনোপুত হচ্ছে না এবং এটাতে তারই ক্ষতি হবে। এই জায়গাটায় আমি একটু বিএনপির প্রসঙ্গটা আনতে চাই। বিএনপি কিন্তু এরই মধ্যে আজকে আলোচনা সভায় সরাসরি বলেছে ক্ষমতায় যেতে এবং টিকে থাকতে সাবেক স্বৈরাচারের মতোই আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এটি কিন্তু বড় ধরনের ইঙ্গিত, তাই না? এই বিষয়টা যদি মুখোমুখি দাঁড়িয়ে যায়, কারণ বিএনপি এই সরকারের সবচেয়ে বড় সমর্থক, কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে। তারেক রহমান প্রতিদিন বলছে আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এরকম যদি মুখোমুখি দাঁড়িয়ে যায় সমস্যাটা তো আরো বড় হবে, তাই না? অবশ্যই বড় হবে। আজকে কোনো একটা পত্রিকায় দেখলাম যে বিএনপি এবং এনসিপি, এখন এনসিপি বললে ব্র্যাকেটে বর্তমান সরকার বলতে হবে, তো তারা দুই মেরুতে। এই যে বিএনপির সাথে এদেরকে এক পাল্লায় নিয়ে আসছে, তাদেরকে এইভাবে উপস্থাপন করছে, এটাও কিন্তু ঠিক না, একদমই ঠিক না। এবং বিএনপি যেটা বলেছে এটা তো খুব স্পষ্টতই ঠিক কথাটাই বলেছে। আপনি আসেন না, যারা মানে খুবই গর্বিত বা যাদের জন্য আমরা গর্ব করতে পারি, তারা যদি ভালো মানুষ হয়ে থাকে তাদেরকে জনগণ ভোট দেবে। আপনি শুধু এনশিওর করেন যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, রাইট, দ্যাটস অল, আর কিছু লাগে না। কিন্তু সেটা না করে আপনি এই কথা সেই কথা নানান কিছু বলবেন। আর সংস্কার এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো কোনো শেষ নাই। আপনি 20 বছর কেন, আপনি 50 বছর সংস্কার করলেন, 50 বছর একদিনের দিন এসে উনি এসে সব বাতিল করে দিল, তাহলে এই সংসারে কি লাভ হলো? বরঞ্চ একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যতটুকু যা প্রয়োজন সেটুকু তারা করুক। আর যদি শোনেন, আপনি তখনই একজন ভালো নেতা, যুদ্ধের অধিনায়ক, যখন আপনি একটি ফ্রন্ট খুলে সেই ফ্রন্টটাকেই আঘাত করতে যাবেন। আপনি যখন 100টা ফ্রন্ট খুলবেন, কোনোটাতে ভালো মতো কাজ করতে পারবেন না এবং আপনি দুর্বল হয়ে যাবেন এবং আপনাকে ধরাশায়ী করে ফেলবেন।
এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে যে টু মেনি ফ্রন্টস এটা একেবারেই গ্রহণযোগ্য না। সেই টু মিনি ফ্রান্স করতে গিয়ে এখন আজকে তো বিএনপি সরাসরি অভিযোগ করলো যে কোনো কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছানোর নানা ধরনের অজুহাত সৃষ্টি করলে সেটি বিএনপি মানবে না। হাসান মাহমুদ, মানার তো কথাও না, কারণ তারা নির্বাচনের জন্য ক্ষমতায় যাওয়া যাক, ক্ষমতা না যাক না যাক এটা অন্য ব্যাপার, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু মুখিয়ে আছে দীর্ঘ অনেকগুলো বছর। বিএনপি 15.5 বছর অপেক্ষা করছে এবং 15.5 সঙ্গে যোগ করতে হবে এই সময়টা। অপেক্ষা করছে একটা নির্বাচনের জন্য। ক্ষমতায় যেতে চাওয়া তো কোনো অপরাধ না, অবশ্যই না। রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে, এটা খুব স্বাভাবিক। এবং যে দলের সমর্থন বেশি আছে সেই দল দেশ শাসন করবে, এটাও স্বাভাবিক। এবং এটাই হচ্ছে গণতন্ত্র। তো শেখ হাসিনার আমলেও কিন্তু এটা বলা হতো যে ইলেকশন দিলে তো বিএনপি আসবে, এটা তো কোনো যুক্তি না, তাই না? এখনো এটা কিন্তু বলা হচ্ছে যে ইলেকশন দিলে তো বিএনপি আসবে, তো বিএনপি আসবে, বিএনপি দেশ শাসন করবে। এবং আমরা দেখতে চাই বিএনপি কেমন দেশ শাসন করে, কারণ দেশ শাসন করা কিন্তু এখন বেশ কঠিন, বিশেষ করে গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে যে কোনো দলের পক্ষে দেশ শাসন করা কঠিন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামগ্রিকভাবে ভালো না। আজকে ইউনূস সাহেব বক্তৃতায় বলেছেন যে রমজান তারা ভালোভাবে ট্যাকল করেছেন, রমজানের বাজার। এটা আমিও একাধিক সংবাদপত্রে লিখেছি যে এবার বাজারটা মোটামুটি একটা শৃঙ্খলার মধ্যে ছিল এবং দ্রব্যমূল্য হয় স্থিতিশীল ছিল, না হয় নিম্নমুখী ছিল। তো এর অনেক কারণ আছে, শুধু সরকারের কৃতিত্ব না, আন্তর্জাতিক বাজারও সহায়ক হয়েছে, তাই না? এবং মৌসুম সহায়ক হয়েছে। তো যাই হোক, তারপরে সরকারের কৃতিত্ব ছিল, আমরা সেই কৃতিত্ব দেব তাকে। কিন্তু মূল্যস্ফীতি পরিস্থিতি খুব দ্রুত নেমে আসবে এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলছেন না, তাই না? সময় লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে অর্থনীতিতে যে বিশৃঙ্খলা চলছে, নিরাপত্তাহীনতার কারণে যে বিশৃঙ্খলা চলছে, বিনিয়োগের যে পরিস্থিতি, বিনিয়োগ কিন্তু নিম্নগামী, শুধু বিদেশি না, দেশি বিনিয়োগও নিম্নগামী। এবং বিনিয়োগকারীরাও কিন্তু একটা সিগন্যাল চায় যে নির্বাচনটা কবে হবে। সশস্ত্র বাহিনী একটা সিগন্যাল চায় যে তারা কবে ব্যারাকে ফিরে যাবে, যেটা আমি বলছিলাম যে আলোচিত হয়েছে এবং সেনা কর্মকর্তারা চাচ্ছেন। কারণ এটা মাঝে কিন্তু সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে এই যে দীর্ঘদিন ধরে মাঠে থাকলে সেনাবাহিনী কিন্তু অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে যায়, গুরুতর দীর্ঘায়িত করতে চাই। একটা বিরতির সময় হচ্ছে, বিরতিটা নিয়ে এসে তারপর আমি এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করবো। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মাহমুদ। দুজনকে আবার স্বাগত। হাসান মাহমুদ, আমি যেখানটা থামিয়েছিলাম একটু শেষ করি। হ্যাঁ, ওই যে আমি বলছিলাম যে বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, এগুলো তো কমছে না, তাই না? তারপর হচ্ছে যে এই যে মানে সরকারের একটা অংশ হচ্ছে গণ অভ্যুত্থান থেকে আসা, তাদের একটা অংশ বেরিয়ে গেছে, আরেকটা অংশ আছে, তাদের মধ্যে যোগাযোগ আছে, তাদের মধ্যে আবার মতবিরোধ হয়, মতৈক্য হয়, মাঝখানে কিন্তু অনেক রকম ঘটনা ঘটলো, তাই না? এবং সেনাপ্রধানকে জড়িয়ে, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছে কি হয়নি, ইনফর্মাল বিষয়কে তারা ফর্মাল করলো, নিজেদের মধ্যে এটা নিয়ে আবার গন্ডগোল হচ্ছে, তাই না? তো এদের মধ্যেও তো সংহতি নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন বাড়ছে এবং সরকারের সঙ্গে কিন্তু বিএনপির দূরত্ব ক্রমে বাড়ছে, যেটা রণক ভাই বলছিলেন। তো এটা তো একটা মনে হচ্ছে যে রাজনৈতিক সরকারের শাসনামল, যে ক্ষমতাসীন দল আছে, বিরোধী দল আছে। তো এটা তো কাঙ্ক্ষিত না। এবং এটা হলে হবে কি, এখন এই যে আওয়ামী লীগকে নির্বাচনে আনা না আনা, পরিশুদ্ধ আওয়ামী লীগ নাকি বিদ্রোহী আওয়ামী লীগ, এইসব প্রশ্ন চলছে। তো আরেকটা আবেদন, উজ্জ্বল রায় নামে এক লোক আবেদন করছে, এগুলো কিসের অংশ জানি না। কিন্তু আওয়ামী লীগ যদি বাদও থাকে, ইলেকশনে যদি নাও আসে, আওয়ামী লীগ হয়তো ইলেকশন বর্জন করবে, কারণ পরিবেশ তো তার একেবারে প্রতিকূলে। কিন্তু মাঠে যেসব দল আছে তাদের মধ্যেও তো একটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে সরকারকে। মাঝে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেব দুইটা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ, যখন সেনাপ্রধান নিয়ে বিতর্ক হচ্ছে, তার সঙ্গে বৈঠক নিয়ে উনি দুইটা কথা বলেছিলেন। একটা হচ্ছে যে সেনাবাহিনীর উপর আমাদের আস্থা আছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে, উনি অনেকের অতি উৎসাহে পানি ঢেলে দিয়েছিলেন এই কথা বলে। পাশাপাশি আরেকটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তার মানে কথাটা ইঙ্গিত আছে যে সরকার নিরপেক্ষ না, বা নিরপেক্ষতা হারাতে বসেছে। ইউনূস সাহেব কিন্তু মাঝে খুব বেশি উৎসাহ দেখাচ্ছিলেন এই যে ছাত্র তরুণদের নিয়ে, তাদের কৃতিত্ব, তাদের যে ভূমিকা, এটা সবাই স্বীকার করে, কেউ স্বীকার করে না। এবং আপনার মনে আছে যখন ওই যে আনসারদের একটা অংশ বিদ্রোহের মতো করেছিল সচিবালয়ের সামনে, তখন সেটা দমনের জন্য গিয়েছিল ছাত্রদের একটা অংশ।
এবং সেনাবাহিনীর লোকজন কিন্তু নাহিদ ইসলামকে কাঁধে তুলে, মানে ওই সম্পর্ক ছিল কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের, কাঁধে সেনাবাহিনী এক সেনা সদস্যের কাঁধে উঠে নাহিদ ইসলাম বক্তব্য রেখেছিলেন, তাই না? কিন্তু আজকে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে গেছে এবং এবং সামরিক বাহিনীর অফিসাররা সেনাবাহিনী প্রধানকে উদ্দেশ্য করে বলছেন যে তারা এদের আচরণে আহত এবং তারা এই পরিস্থিতিতে তারা বেশি দিন মাঠে থাকতে চায় না, তারা চায় সুষ্ঠু নির্বাচন হোক এবং ব্যারাকে ফিরে যেতে। সেনাপ্রধান কিন্তু কথাটা বলেছেন যে আমাদের বিজয় হবে সেইটা, যে সুষ্ঠু নির্বাচনে আমরা সহায়তা করে আমরা ব্যারাকে ফিরে যাব। এটা কিন্তু উনি বলেছেন, তাই না? তো তারা কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে, শুধু বিএনপি চাচ্ছে না। আমি বলতে চাচ্ছি যে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর পক্ষ থেকে দ্রুত নির্বাচন চাওয়া হচ্ছে 18 মাসের মধ্যে, বিএনপি চাচ্ছে, এবং আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ দ্রুত নির্বাচন চায়, কারণ তারা এই অস্থিরতা থেকে বেরোতে চায়। জি, রওনাক হোসেন সে জায়গাটাও যেহেতু প্রসঙ্গ টানলেনই হাসান মাহমুদ, সেনাবাহিনীর সঙ্গে যে দূরত্বটা এবং এরকম সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য, এগুলো মানে বয়স কমই কারণে নাকি বালখিল্যতা নাকি বেশি বোঝা, মানে আমি জানি না। এটা একটা হলো, কারণ আমি আপনাকে একটু ধরিয়ে দিই, কারণ এই বিপ্লবের সময় যদি সেনাবাহিনী আগের সরকারের নির্দেশ মানত তাহলে আপনি রক্তপাতটা চিন্তা করতে পারেন। সেটাই তারা কিন্তু মানে নেই। এখন মুশকিলটা হচ্ছে কি, এই ছাত্রদেরকে আমার মনে হচ্ছে, আমি জানি না কেন জানি মনে হচ্ছে যে এই ছাত্ররা কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু লোকজনের বা কোনো দলের অথবা কোনো গোষ্ঠীর মানে খেলার শিকার হয়ে গেছে, গুটি হয়ে গেছে। তারা 5ই আগস্ট পর্যন্ত তাদের যেই ভূমিকা ছিল, এর পরবর্তীতে তারা যা করছেন সেটা কিন্তু এক না এবং গ্রহণযোগ্য না। আর প্রফেসর ইউনূসেরও বোধহয় এই ভুল ভাঙতে সময় লাগবে না যে যাদেরকে উনি এত উপরে তুলছেন তাদেরকে এত উপরে তোলা উচিত না। সবাইকে তার যোগ্য মানে কি বলবো যে মূল্যায়ন করা উচিত। কারণ তিনি তো সবসময় বলেন যে তারাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, তো তাদেরকে যদি উপরে না তোলে কাকে তোলে? না, এখন উনি যে বলেন, ওনার চেয়ার থেকে এই কথাটা বলাটা আমি মনে করি অন্যায়, রীতিমতো অন্যায়। কারণ উনি যখন এই কথা বলবে যে আরে ওরাই তো আমাকে চেয়ারে বসিয়েছে, তাহলে তো ওরাই হচ্ছে এমপ্লয়ার। হ্যাঁ, ওরা এমপ্লয়ার, উনি এমপ্লয়ি, তখন তো এমপ্লয়ার আর এমপ্লয়ি রিলেশনশিপ যা থাকে তাই হবে। এবং সেটা কিন্তু এরা করতে গিয়েছিল আর্মির সাথে, সেনাবাহিনীর সাথে, এবং সেনাবাহিনী সেটা ভালোভাবে নেয়নি। এবং এদের তো একটা হলো অপরিপক্কতা, আর একটা হচ্ছে বালখিল্যতা, আর এদিকে তারা বিভিন্ন জায়গা থেকে উস্কানি অথবা মানে কি বলবো যে অতি উৎসাহ পাচ্ছে, দেশের বাইরে থেকে উস্কানি আসছে। হ্যাঁ, আসছে, অবশ্যই আসছে। এবং সবকিছু মিলে কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারছে না, যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম, যে আজকে আপনি বীজ লাগালেন কালকে এটা বটবৃক্ষ হয়ে যাবে, তা কিন্তু না। ইটস এ লং প্রসেস, ধীরে ধীরে এগোতে হয়। তারা যদি এক লাফে গাছের ডালে উঠে যেতে চায়, ওই ডালটা ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটা ডেফিনেটলি তাদেরকে একটু সংযত হতে হবে। কারণ হচ্ছে কি, যে তারা যেই ভূমিকা রেখেছিল, তাদের যে অবদান, সেই অবদানটাকে কিন্তু তারাই এখন প্রশ্নবিদ্ধ করছে, ম্রিয়মাণ করে দিচ্ছে। সার্জিস যদি 100 গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে যায়, এটা সাধারণের কাছে কি ইন্ডিকেট করে, কি মেসেজ ক্যারি করে, এগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে তো হবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারগুলোতে। এবং ছাত্রদেরকে আমি আবারও রিপিট করছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ সবই আছে, শুধু একটাই অনুরোধ যে একটু ধীরে চলো। জি, আমরা সেই জায়গাটা একটু বিরতি নিই, বিরতি দিয়ে ফিরে এসে একটু আলোচনা করব। কারণ আজকে ভয়াল 25শে মার্চ, কাল রাত্রি, কাল স্বাধীনতা দিবস, এবং এর মধ্যে বিএনপি মহাসচিব একটা মন্তব্য করেছেন, 71কে অনেকে পাত্তায় দিতে চায় না, যেটি ভালো লক্ষণ নয়। সেই জায়গাটি নিয়ে আলোচনা করতে পারি। আর সঞ্জিদা খাতুন মারা গেছেন আজকে আমাদের মাঝে, সে বিষয়টি নিয়ে আলোচনা করবো। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন কাজী রওনাক হোসেন এবং হাসান মাহমুদ, দুজনকে আবার স্বাগত। হাসান মাহমুদ, যেটা বলেছিলাম আজকে ভয়াল কাল রাত্রি, সেটা একটু দৃষ্টি নিক্ষেপ করতে চাই। কারণ 71কে আমরা ভুলে তো যাব না, কিন্তু একটা গোষ্ঠী ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কি?
হ্যাঁ, ৭১ নিয়ে তো অনেক প্রশ্ন তোলা হয়েছে একটি পক্ষ থেকে, এবং আপনি লক্ষ্য করবেন যে যেসব স্থাপনা ভাঙচুর হয়েছে, স্মারক ভাঙচুর হয়েছে, তার মধ্যে কিন্তু ৭১-এর সঙ্গে সম্পর্কিত স্মারক স্থাপনাও ছিল। তো এগুলো ভুলবশত হতে পারে, উত্তেজনাবশত হতে পারে, আবার ডেলিভারেটলিও করা হতে পারে। একটা মহল করেছে, তাই না? একটা মহল করেছে। আমি ছোট মানুষ, তবু আশা করব যে পরবর্তী সরকার যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন অন্তত ৭১-এর যেসব স্মারক ভাঙচুর হয়েছে সেগুলো যেন পুনর্নির্মাণ করে দেন এবং সেগুলো আগের রূপে যেন ফিরে আসে। কারণ ৭১ আমাদের গৌরব এবং ৭১ আমাদের অনির্বাণ শিখা, এটাকে নির্বাপিত করা যাবে না একদম। এবং আজকে একটা বক্তব্য ফখরুল ইসলাম আলমগীর সাহেবের শুনে ভাল লাগলো যে উনি এই বিষয়টা জোরালোভাবে বলেছেন যে একটা মহল তারা ৭১ নিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো ৭১ ভুলিয়ে দেওয়া তো সম্ভব না। এবং সত্যি কথা বলতে গেলে ৭১ এবং ২৪-এর মধ্যে কোনো বিরোধ নাই। হ্যাঁ, কোনো বিরোধ নাই। ৭১-এর কালরাত্রিতে একটা গণহত্যা হয়েছিল ঢাকা শহরে, বেশ কয়েক হাজার মানুষকে, আমরা অবশ্য নির্ণয় করতে পারিনি কত মানুষ মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। এবং ২৪-এও কিন্তু এই গণহত্যার মতো ঘটনাই ঘটেছে। ১৪০০ মানুষকে মেরে ফেলা তাই না? হয়েছে। ১৪০০ মানুষ, এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে, এটা কোনো রাজনৈতিক প্রতিপক্ষ বলছে না। এর মধ্যে প্রায় ১৩% শিশু। এটাও কিন্তু এক ধরনের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ অন্তত। এবং আজকে তো প্রধান উপদেষ্টা তার ভাষণে বললেন যে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে ক্ষমা করা হবে না। ৩টা এজেন্ডা আছে এই সরকারের সামনে এবং আমাদের সবার সামনে, সেটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। তাই না? এটা উল্টোভাবেও হতে পারে, মানে নির্বাচন, সংস্কার, বিচার এভাবে হতে পারে, কারণ নির্বাচনে সব শেষ হয়ে যাচ্ছে না। নির্বাচনের পরও বিচারের প্রসঙ্গ থাকবে, সংস্কারের প্রসঙ্গ থাকবে, এবং আগামী সরকারকে কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হবে, নাহলে ওই সরকারও ঝামেলায় পড়বে। জি, একদম। মানে কাজী রওনাক হাসান, আপনার কাছে শুনতে চাই যে ৭১ আমাদের প্রাইড। ৭১ থেকে আমাদের এই আজকে যে কথা বলছি, এত বড় বড় কিছু করছি, ইভেন বিপ্লব করছি, ৭১ না হলে তো হতো না। সেটা আমরা ভুলিয়ে দিতে চাই, সেটা নিয়ে নানা ধরনের কথা কেন? এখন এটা মানে অনেকেই যেটা বলতে চায় যে ৭১ বলতে কিছু নাই, ৪৭ তারপরে ২৪। কিন্তু এটা বুঝতে হবে যে ৭১ বা মুক্তিযুদ্ধ শুধু আমাদের না, যে কোনো দেশের জন্য, যে কোনো জাতির জন্য এটা একটা প্রাইড অফ দ্য নেশন। সেই মুক্তিযুদ্ধকে উপেক্ষা করা, খেলো করা, হেয় করা, এটা কিন্তু যত কথাই বলুক না কেন, যে প্রজন্মই আসুক না কেন, এটা কিন্তু সহ্য করা যাবে না। আর এই যে ভাই যেটা বললো, তো ওই কিছু ৭১-এর যে সাইনিং, যেটা পাক বাহিনীর যে আত্মসমর্পণ, সেটা কিন্তু একটা ভাস্কর্য হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন স্থগিত। তো এইখানে বুঝতে হবে যে আমরা কি আসলে ভাস্কর্যটা বন্ধ করছি, না ৭১-এর ভাস্কর্য বন্ধ করছি, আত্মসমর্পণের ভাস্কর্য বন্ধ করছি। এবং আমরা কি ধীরে ধীরে তালেবান হয়ে যাচ্ছি? আমরা কি আফগানিস্তানের দিকে হাঁটছি? এখন যদি আমরা এই যুগে এসে ডিজিটাল মানে সর্বোচ্চ শিখরে উঠে আমরা যদি ৫০০ বছর আগের চিন্তাধারায় চলতে যাই, তাহলে তো এর মতন বোকামি আর হবে না। জি, আমি একটু শেষের দিকে এই কারণে একটু অবশ্যই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আজকে সঞ্জিতা খাতুন মারা গেছেন, এবং এই রক্তচক্ষুর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন, রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, আইয়ুব খানের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন, তার মধ্যে তিনিও একজন। ভাষা আন্দোলন করেছেন, তিনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। হাসান মামুনের কাছে হ্যাঁ, পরিণত বয়সে উনি চলে গেছেন, বার্ধক্যজনিত অনেক সমস্যায় ছিলেন, কিন্তু তারপরও তার মৃত্যু একটা শূন্যতা তৈরি করেছে নিঃসন্দেহে, এবং আমরা তো তাকে স্মরণ করব, তার কন্ট্রিবিউশন, তাই না? মানে শুধু সঙ্গীতে না, একটা উদারনৈতিক বাংলাদেশ গঠনে তারা কিন্তু ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিল, শিক্ষাঙ্গনেও এবং শিক্ষাক্ষেত্রে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তাই না? ছায়ানটের সভাপতি ছিলেন, এবং একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন। উনি একটা দীর্ঘ সময় আরেকজন সঙ্গীত গুরু, আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদুল হক, ওনার সঙ্গে জীবন কাটিয়েছেন, তাই না? এবং ওনার সন্তান পার্থ তানভীর নবেদ আমাদের সহকর্মী, আমি 2 জায়গায় তার সঙ্গে কাজ করেছি, আপনিও সম্ভবত করেছেন। আমিও কাজ করেছি। নবেদ ভাই ভালো সাংবাদিক একজন, তো তাদের
পরিবারের প্রতি আমরা সহানুভূতি জানাই এবং আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সঞ্জিদা খাতুনকে। কাজী রওনাক হাসান। যদিও পারিবারিকভাবে উনি আমার বোন, আচ্ছা চাচাতো বোন, আমার বড় চাচার মেয়ে। আচ্ছা আমরা কিন্তু একই বাড়িতে বড় হয়েছি, আচ্ছা সেগুনবাগিচার। আমি যেটা দেখেছি যে উনি সবসময় অত্যন্ত কাজী মোতাহার হোসেন আপনার বড় চাচা। আচ্ছা আমি সবসময় যেটা দেখেছি যে উনি অত্যন্ত দৃঢ়চেতা ছিলেন, এবং এই ছায়ানট নিয়ে কিন্তু আগে সরকারের সাথে তার কিছুটা মনোমালিন্য হয়েছিল। সেটা হলো উনি বলেছেন যে আমি যতদিন জীবিত থাকবো ছায়ানটে কোনো ধরনের রাজনীতি ঢুকতে দেব না। এটা একটা বড় জিনিস। তারপর দেখেন এই যে দেশিকোত্তম যে পুরস্কারটা পেলেন ইন্ডিয়া থেকে, সেটার মূল্যমান 1 কোটি টাকা রুপিস। এই টাকাটা পুরো উনি ছায়ানটকে দিয়েছে। এরকম কি দ্বিতীয় আর কেউ আছে? একদম না। তাই নেই। প্রতিটা ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন, এবং উনি কিন্তু কখনোই ওই একে ভালো ওকে মন্দ এরকম না, যেটা যা সেটাই বলছেন। সেটা তাই। সাদাকে সাদা বলতেন, এরকম মানুষ আসলে পাওয়া এটা পাওয়া খুব কঠিন এই মুশকিল, এবং সময়ে। আমাদের মাথার উপর থেকে বিশাল বড় একটা ছায়া চলে গেল। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার প্রতি শ্রদ্ধা জানাই, তার রুহের মাগফিরাত কামনা করি। এবং আজকে যে যিনি চলে গেলেন, আজকে এই কাল রাত্রির দিনে চলে গেলেন, সেটিও কিন্তু একটা বড় পাওয়া তার জন্য মনে করি। কাজী রওনাক হাসান এবং হাসান মামুন দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।